আমি সবার থেকে বদলা নেব। আমি আমার নিজের একটা আলাদা দুনিয়া বানাবো, যেখানে আমি এক এক করে সবার কাছ থেকে প্রতিশোধ নেব, যেখানে যারা একে অপরকে ভালোবাসার নাম করে ধোঁকা দেয়, সব প্রেমিক প্রেমিকাই এখানে বন্দি থাকবে। এই তালাবের নিচে লুকিয়ে আছে একটা সোনার মটকা, যে মটকা শুধু ধন দেয় না, সে জীবন কেড়ে নেয়। যে প্রেম করে সে আর ফিরে আসে না। এটা কি? আমি আমি তো হাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি। মীরা, আমাকে বাঁচাও, আমার এটা কি হচ্ছে? কিন্তু প্রশ্ন একটাই, এই অভিশাপের পেছনে কে? এক জালিম জমিদার, নাকি এক ভাঙা হৃদয়ের প্রতিশোধ? যখনই গ্রামে কোনো প্রেমিক প্রেমিকাকে দেখি, আমি কাউকেই ছাড়ি না, সবাইকে আলাদা করে দিই। এই গল্প শুধু ভৌতিক নয়, এটা ভালোবাসা, বিশ্বাস আর প্রতিশোধের ইতিহাস। শেষ পর্যন্ত কে বাঁচবে আর কে হারাবে সব কিছু। মীরা, মীরা, ওই দেখো, পুকুরের ভেতরে এত বড় একটা সোনার হাড়ি। এটা তো ভীষণই অদ্ভুত। আরে হ্যাঁ, সত্যি তো, এত বড় সোনার হাড়ি। নিশ্চয়ই এর ভেতরে অনেক লুকানো ধন আছে। এক কাজ করি, আমি এই হাড়িটা তুলে নিই। এমনিতেই আমি গরিব, তাই তো তোমার বাবাও আমাদের বিয়েতে রাজি নন। তুমি জমিদারের মেয়ে আর আমি গরিব মজুলের ছেলে। মীরা, যদি এই হাড়িটা পাই, তাহলে দেখবে তোমার বাবা কত খুশি মনে আমাদের বিয়ে দিয়ে দেবেন। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাহলে তো আমাদের প্রেমের পরীক্ষাও শেষ হবে। যদি এই হাঁড়িটা পাও, তুমি ধনী হয়ে যাবে। তখন আমাদের বিয়ে আনন্দের সঙ্গেই হয়ে যাবে। সূর্য লোভে পড়ে হাঁড়িটা তুলতে যায়। ঠিক তখনই হঠাৎ সেই হাঁড়ি সূর্যকে নিজের ভেতরে টানতে শুরু করে। এটা কি? আমি আমি তো হাড়ির ভেতরে ঢুকে যাচ্ছি। মীরা, আমাকে বাঁচাও, আমার এটা কি হচ্ছে? কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই হাঁড়িটি সূর্যকে সম্পূর্ণ নিজের ভেতরে গিলে নেয়, আর মীরা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। ঠিক তখনই হাঁড়ির ভেতর থেকে এক রহস্যময় কণ্ঠস্বর ভেসে আসে। আমার রহস্য চিরকাল গোপনই থাকবে, তোমরা কখনো জানতে পারবে না। এরপর দিন দিন গ্রামের অবস্থা আরও খারাপ হতে থাকে। গ্রামের সব যুবক ছেলেরা যারা একে অপরকে ভালোবাসত, তারা একে একে রহস্যজনকভাবে নিখোঁজ হতে থাকে। এতে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আরে ভাই, এটা কিভাবে সম্ভব? আমাদের গ্রাম থেকে একের পর এক ছেলে হারিয়ে যাচ্ছে। যাদের বিয়ে ঠিক হয়ে গেছে তারাই তো আগে আগে উধাও হয়ে যাচ্ছে। ভাই, আমার তো এই ব্যাপারটা একদমই ঠিক মনে হচ্ছে না। আর কি বলবো, গ্রামে মেয়ে আছে কিন্তু ছেলের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই খবর ধীরে ধীরে গ্রামের প্রতিটি ঘরে ছড়িয়ে পড়ে। নয়নসা আর রবি, যারা একে অপরকে খুব ভালোবাসত, তারাও এই ভয়ঙ্কর খবরটা জানতে পারে। শুনে নয়নসা খুব ভয় পেয়ে যায়। রবি, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা কি করব? গ্রামের ছেলেরা একের পর এক হারিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তুমিও কি একদিন আমাকে ছেড়ে চলে যাবে? আরে না নয়নসা, তুমি এমন কথা বলছো কেন? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আমি তোমাকে খুব ভালোবাসি, আর যাই হোক না কেন, আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, কিন্তু গ্রামের যারা একে অপরকে ভালোবাসে, সেই ছেলেগুলোই তো একে একে হারিয়ে যাচ্ছে, আর কেউ কখনো ফিরে আসে না। তোমার যদি কিছু হয়ে যায়, আমি তো বাঁচবই না। প্লিজ, এমন কথা আর কখনো বলো না। এমন কিছু কখনো হবে না। আমি কোথাও যাচ্ছি না, তোমাকে ছেড়ে তো একেবারেই না। ঠিক সেই সময় সেখানে হাজির হয় জমিদার রঘুবীর। একটা কথাও মুখ থেকে বের করিস না, বের করলে তোর জিভ কেটে ফেলবো। ওই শালা, তুই ভাবলেই বাকি করে কি সাহসে আমার মেয়ের সঙ্গে প্রেম করিস? দাঁড়া, আজই তোকে শিক্ষা দিচ্ছি, নালায়েক কোথাকার। বাবা, ওকে ছেড়ে দিন, ওকে কিছু করবেন না। আমি ওকে খুব ভালোবাসি। চুপ কর, আর একটা কথা বললেই তোর পা ভেঙে দেব। তুই কি ভাবিস এই ভিখারি 2 পয়সার লোক এই মুচিকে আমি আমার জামাই বানাবো? তোর মাথা ঠিক আছে তো, পাগলি কোথাকার? এমন করবেন না সেঠজি। আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি।
ওকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। এই, তোর মুখ থেকে আর একটা শব্দ বেরোলেই যদি আমার মেয়ের নামও নিলি, তোর জিভ কেটে তোর হাতেই দিয়ে দেব। তোর কি মনে হয় তোর মতো ভিখারিকে আমি জামাই বানাবো? ভাবলিও কি করে রে? চুপচাপ আমার সঙ্গে চল নইনসা, না হলে এই ভিখারির হাত পা ভেঙে দেব। ওকে বাঁচতে দেব না আমি। বাবা, না, এমন করবেন না। ওকে ছেড়ে দিন। আমি আপনার সঙ্গে যাচ্ছি, কিন্তু ওকে কিছু করবেন না। চুপ কর, আর একটা কথা বললেই তোর জিভও কেটে দেব। চল, আমার সঙ্গে চল। রঘুবীর নৈনশাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। নৈনাশা, নৈনাশা, নৈনাশা। না, এই জমিদার আমাকে কখনো আমার ভালোবাসার সঙ্গে মিলতে দেবে না। এর চোখে শুধু টাকা, শুধু সম্পদ। আমাকে টাকা রোজগার করতেই হবে, কিছু না কিছু করতেই হবে, তবেই আমি আমার ভালোবাসাকে ফিরে পাবো। কাঁদতে কাঁদতে রবি বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে সে গ্রামের চৌপালে এসে পৌঁছায়। ঠিক তখনই এক সৈনিক দৌড়ে এসে চিৎকার করে, শোনো, 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 সব গ্রামবাসী মন দিয়ে শোনো, মহারাজ এখানে আসছেন, সবাই চৌপালে উপস্থিত হও। সব গ্রামবাসী চৌপালে জড়ো হয়। কিছুক্ষণ পর রাজা এসে দাঁড়ান। হ্যাঁ, তোমাদের সঙ্গে আমাদের একটা কথা বলার আছে। জি মহারাজ, বলুন, আপনি এখানে এলেন কেন? কি কথা? ঠিক তখনই রাজা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেন। আরে মহারাজ, কি হয়েছে? আপনি এমন করে কাঁদছেন কেন? আপনি যদি এভাবে ভেঙে পড়েন তাহলে আমাদের গ্রামের কি হবে? শান্ত হন মহারাজ, পরিষ্কার করে বলুন আসলে কি হয়েছে। আমি কি বলবো? আমি খুবই ভেঙে পড়েছি। আমার ছেলে এক মেয়েকে খুব ভালোবাসতো। ওদের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের ঠিক একদিন আগে আমার ছেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আমি সব জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। কিন্তু আমার ছেলে, আমাদের রাজপুত্র, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। আমরা কি করব কিছুই বুঝতে পারছি না। মহারাজ, এটা এখন শুধু এক পরিবারের সমস্যা নয়, এটা পুরো গ্রামের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের গ্রাম থেকেও অনেক ছেলে নিখোঁজ হয়েছে। আমরাও খুঁজতে খুঁজতে হাল ছেড়ে দিয়েছি, কিন্তু কাউকে পাওয়া যায়নি। আর যেসব মেয়েদের সঙ্গে ওরা প্রেম করত, ওদের স্মৃতিশক্তিও ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কিছুই বুঝতে পারছি না, এমনটা কিভাবে সম্ভব? আমাদের গ্রামের সব ছেলেরা কোথায় হারিয়ে যাচ্ছে, এই রহস্য আমাদের সবাইকে একসঙ্গে মিলে সমাধান করতেই হবে। ঠিক তখনই রবি সামনে এসে বলে, মহারাজ, এই সমস্যার সমাধান আমি করব। হ্যাঁ, কাউকে না কাউকে তো এই দায়িত্ব নিতেই হবে। বাছা, যদি তুমি এটা করতে পারো, তাহলে তুমি যা চাইবে আমরা তোমাকে সব দেব। যেভাবেই হোক এই রহস্যের সমাধান করতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি আজই সেই পুকুরের দিকে যাব এবং দেখব আসলে সেখানে কি হচ্ছে। এই কথা বলে রবি রওনা দেয়। হাঁটতে হাঁটতে সে পুকুরের ধারে এসে পৌঁছায়।